অর্থনীতি সব সূচকেই এগিয়েছে দেশ, বললেন প্রধানমন্ত্রী। দেশের বাস্তবতা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজানোর তাগিদ। দেশের ২৭% নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত, বাড়ছে অকাল প্রসবের ঝুঁকি। সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ। দেশের 4 বিভাগে নতুন করে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি। শনিবার কিছু এলাকায় কমতে পারে তাপমাত্রা। 20 মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পাহাড়ে অভিযানের কারণে সমতলে ফিরছে জঙ্গিরা, বললেন সিটিটিসি প্রধান। আরসার বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা র্যাবের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। বিদেশিদের উপদেশে নয়, দেশের বাস্তবতা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজাতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২৬ সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা এবং সুযোগ কাজে লাগাতে হবে। আগামী অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, কৃচ্ছ্রতা সাধনের জন্য প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে, যা পরবর্তীতে উত্তরণ ঘটানো যাবে। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। স্বাধীনতার পর $8 বিলিয়ন থেকে দেশের অর্থনীতির আকার এখন $465 বিলিয়ন। 54 বছরে বেড়েছে মাথাপিছু আয়, বাজেট জিডিপির আকার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রপ্তানি আয় ও মানুষের ক্রয় ক্ষমতা। গত 15 বছরে নির্মিত হয়েছে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অসংখ্য প্রকল্প, যার পরিকল্পনায় সম্মুখ সারির সদস্য অর্থনীতিবিদরা। পেশাদার অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। দুদিনের এ সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অর্থনীতির সব সূচকেই এগিয়েছে দেশ, তবে যুদ্ধবিগ্রহ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় মূল্যস্ফীতি বেড়েছে। এ থেকে বাঁচতে উৎপাদন বাড়াতে হবে। গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আবার পাশাপাশি রপ্তানিও আমাদের বাড়াতে হবে। কিন্তু আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের বাধা হলো। মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বাইরে থেকে কেউ এসে উপদেশ দিয়ে যাবে, সেটা হবে না। দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। 2026 সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। আমরা 26 থেকে যাত্রা শুরু করতে পারবো, তখন যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা মোকাবেলা করা, আর যে সুযোগগুলি আসবে সেটা কাজে লাগানো, সেই পরিকল্পনাও আমরা নিয়েছি। 2024-25 অর্থ বছরের বাজেট বাস্তবায়ন সম্ভব হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত বাধাই আসুক দেশ এগিয়ে যাবে। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে সকালে জনগণের গ্রহণযোগ্যতা ধরে রেখে আওয়ামী লীগকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার গণভবনে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এমন প্রত্যয় জানান তিনি। বলেন, ব্যক্তিগত চাওয়া পাওয়ার চেয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করাই তার প্রধান লক্ষ্য। যুদ্ধ অপরাধী আর খুনি চক্র যাতে দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য দেশবাসীকেও সতর্ক থাকতে বলেন শেখ হাসিনা। জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না, চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। আর জন্য ওই যুদ্ধ অপরাধী, খুনি, এরা জন্য বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সে ব্যাপারে আমাদের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। আমি সেটুকুই সবাইকে বলবো। কোনো দেশি বিদেশি শক্তি নয়,
বাংলাদেশের জনগণ ও সংবিধানে সরকার নিয়ন্ত্রণ করে। এ কথা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন এটা সত্য নয়, বরং জিয়াউর রহমান ক্ষমতায় এসে 11,000 স্বাধীনতা বিরোধীকে মুক্তি দিয়েছিল। তাদের মধ্যে 713 জন মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। এমদাদুল হক খানের রিপোর্ট। তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এ সময় দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 17 মে 1971 সালে উনি দেশে ফিরে আসলেন। অনুষ্ঠানে শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন হয়েছে দাবি করে দলটির যুগ্ম সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, তাই তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়, তাই বিএনপি সব নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত। তারেক জিয়া দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল, তা থেকে শেখ হাসিনা দেশবাসীকে রক্ষা করেছেন বলেও মন্তব্য করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যে উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা অর্জন করেছেন তার প্রত্যাবর্তনের কারণে তা সম্ভব হয়েছে। যে উন্নয়ন এবং অর্জন বঙ্গবন্ধু কন্যা করেছেন, তার প্রত্যাবর্তন দিবসকে আমি বলবো মুক্তিযুদ্ধের হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন। প্রতিবেশী দেশ সরকার নিয়ন্ত্রণ করছে, মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কাদের বলেন, কোনো দেশি বিদেশি শক্তি নয়, বাংলাদেশের জনগণ ও সংবিধানই সরকার নিয়ন্ত্রণ করে। দেশি বিদেশি কোনো শক্তি নয়, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ। জিয়াউর রহমান ক্ষমতায় এসে 11,000 স্বাধীনতা বিরোধীকে মুক্তি দিয়েছিল বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়েছিলেন, এটা সত্য নয়। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা। এই মুহূর্তে দেশে প্রায় 27% নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত। শুধু তাই নয়, পরিসংখ্যান বলছে বাংলাদেশে ক্রমেই বাড়ছে এই সংখ্যা। এর ফলে সময়ের আগে প্রসব বেদনা শুরু অথবা অপরিপক্ক সন্তান প্রসবের ঝুঁকিও বাড়ছে। এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমানো যায়। গর্ভকালীন মা ও শিশুর নানা জটিলতা নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। গর্ভধারণ প্রত্যেকটি মেয়ের আনন্দময় বিশেষ একটি সময়, মাতৃত্বের স্বাদ প্রতিটি নারীর পরম পাওয়া। কিন্তু গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হলে বিশেষ আনন্দময় সময়গুলো হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ ও অধিক মানসিক চাপযুক্ত। দেশে অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে ডায়াবেটিসের হার 27% ছাড়িয়ে গেছে। গর্ভকালীন ডায়াবেটিস দিন দিন বেড়েই চলেছে। এর একটি কারণ হচ্ছে যে আমাদের দেশের নারীরা এখন অধিক বয়সেও বাচ্চা নিচ্ছে, যখন তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়ে। শুধু তাই নয়, এখনকার নারীরা গর্ভধারণ করার আগেই দেখা যাচ্ছে যে তাদের অধিক ওজন, এই অধিক ওজনে সন্তান গ্রহণ করলেও কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। তবে অতিরিক্ত ওজন, বেশি বয়স, পরিবারে কারো ডায়াবেটিস থাকলে গর্ভাবস্থায় ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা বলছেন, গর্ভাবস্থায় কোনো মায়ের ডায়াবেটিস ধরা পড়লে দ্রুত চিকিৎসার প্রয়োজন। মায়ের যদি গর্ভকালীন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে সন্তানের যে ঝুঁকিগুলো আছে, সন্তান বিকলাঙ্গ হতে পারে, গর্ভপাত হতে পারে, গর্ভে সন্তানের মৃত্যু হতে পারে, কম ওজন কিংবা অধিক ওজনের শিশুর জন্ম হতে পারে। গর্ভাবস্থায় মায়ের ডায়াবেটিস হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসার পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। একটা ডায়াবেটিক মাদার যদি পুরো প্রেগনেন্সিটা তার ডায়াবেটিসটা ঠিক মতো কন্ট্রোলে রাখে, সে তার ডায়েট এবং ড্রাগস, আর ড্রাগ মিন হচ্ছে সে অনেক সময় দেখা যাচ্ছে হয়তো ওরাল হাইপোগ্লাইসেমিক মেটফর্মিন দিয়ে তার প্রেগনেন্সিতে সে কন্টিনিউ করছে, অথবা সে ইনসুলিন নিচ্ছে, যেটাই হোক সেটা দিয়ে সে যদি ঠিক মতো তার ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখে এবং
সে এক্সারসাইজ করে, সব কিছু ভালো করে মেনটেন করে, তাহলে কিন্তু একটা নর্মাল প্রেগনেন্সির মতোই তার আউটকাম হবে। ডেলিভারির 6 সপ্তাহ পর মায়ের রক্তে ওজিটিটি পরীক্ষা করার পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন সঠিক খাদ্যাভ্যাস, দৈহিক পরিশ্রম, ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে পারলে ভবিষ্যতে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমানো যায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচ সহ সবজির দাম আরও চড়েছে। 3 দিনের ব্যবধানে কেজিতে 20 টাকা বেড়ে 160 টাকা ছুঁয়েছে কাঁচামরিচ, আর বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 100 টাকার আশপাশের দরে। এদিকে মাংস, পেঁয়াজ, রসুন, আটা, ডাল, আলু সহ নিত্যপণ্য অন্যগুলো আগের বাড়তি দরেই কেনাবেচা হচ্ছে। এতে ত্রাহি অবস্থা সাধারণ মানুষের। কাজী এহসান বিন দিদারের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদ সবুজ। ছুটির দিনে রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ পণ্যের দামই ক্রেতাদের ফেলছে অস্বস্তিতে। নিত্যপণ্যের দাম অপরিবর্তিত থাকলেও আগুন লেগেছে যেন শাকসবজিতে। সবজির দাম বেশি, অন্যান্য সবই বেশি, ঊর্ধ্বগতি সব। কোনো সবজি 100 টাকা নিচে নাই, কচুরমুখী উঠতেছে 140 টাকা করে। তাহলে সাধারণ মানুষ তো এটা কিনে খাওয়া সম্ভব না। আমি পারতেছি না, মানুষ পারতেছে কিনা আমি জানি না। কয়েকদিন ধরে সোনালী মুরগির কেজি বিক্রি হয়েছে 400 বা এর কিছু বেশি দামে, তবে গত 2 দিনে 20 টাকার মতো কমেছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কক মুরগির দাম একটু কমছে, ব্রয়লার মুরগির দাম বাড়ছে, আর দেশি মুরগির দাম আগের টাকা আছে 680 টাকা। দিন দিন বাড়তেছে আর কি বাজারের পরিস্থিতি। অন্যদিকে মাছের বাজারে খুব বেশি হেরফের দেখা যায়নি। খুব ভালো না, খুব মন্দ না, একইভাবে আছে। চিংড়ি মাছগুলো যেগুলো আমরা আগে 1000 টাকা করে কিনতাম, সেগুলো এখন আপনার 1600 টাকা হয়ে গেছে। তো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে। তবে চালের সরবরাহে ঘাটতি না থাকায় এবং নতুন চাল বাজারে আসায় এই পণ্যটির দাম কিছুটা কমেছে। বাজারের অবস্থা ভালো না, যতই শুনি যে কম দাম কমছে, তা তো না। নতুন চাল আসার কারণে সব চালের দাম বস্তুপ্রতি কিছু কমতেছে। ব্যবসায়ী এবং ক্রেতারা বলছেন বাজারের এমন পরিস্থিতিতে কঠিন সময় পার করছেন তারা। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 4 বিভাগে নতুন করে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার থেকে কোনো কোনো এলাকায় তাপ কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চল সহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ পরবর্তী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া চলতি মাসে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা নেই বলেও জানায় আবহাওয়া দপ্তর। তবে আগামী 20 তারিখ থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমরা আশা করছি যে 19 তারিখে সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে এবং 20 তারিখে দেশে প্রায় সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুলনা বিভাগের কিছু কিছু জায়গা বাদ দিয়ে। বর্তমানে যে চলমান তাপপ্রবাহ রয়েছে, এই চলমান তাপপ্রবাহ আমরা আশা করছি যে আগামী আরও 24 থেকে 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। বান্দরবানের থানচির থুইসা পাড়ায় পাড়াতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শুক্রবার সকালে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন 38 বিজিপি এর অধীনস্থ জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ থুইসা পাড়ায় পাহাড়িদের বসত ঘরে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবরে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা তাৎক্ষণিকভাবে থুইসা পাড়ায় ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কয়েক ঘন্টার প্রাণান্তকর চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বেশ কয়েকজন পাহাড়ি আহত হয়। বিজিবি ক্যাম্পের মেডিকেল টিম তাদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে। পাহাড়ে ধারাবাহিক অভিযানের কারণে অবস্থানরত জঙ্গিরা সমতলে চলে আসছে বলে জানিয়েছেন ঢাকা ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। আর মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে জানালেন র্যাবের মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজী এহসান বিন দিদার। ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত পাহাড়ে গা ঢাকা দেয়া জঙ্গিরা অবস্থান পরিবর্তন করায় বেশিরভাগ সন্দেহভাজন জঙ্গিকে রাজধানী এবং এর আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হচ্ছে বলে জানান আসাদুজ্জামান। সদস্য সংগ্রহের জন্য ওই অঞ্চলে কাজ করতেছিল
এবং অভিযান শুরু হলে সে চলে আসে। যতজন সদস্য প্রশিক্ষণে অংশ নিয়েছিল বা এই সংগঠনে যোগ দেওয়ার কথা ছিল এরকম সদস্যদেরও আমরা নাম পেয়েছি। এদিকে কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে কমান্ডার আরাফাত ইসলাম সাংবাদিকদের বলেন, তার বাহিনীর অব্যাহত নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অভিযানের মুখে আরসা নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। তবে এখনো গোয়েন্দা তথ্য পেলেই গ্রেফতার এবং অভিযান চালানো হচ্ছে। আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি, তাদের মুভমেন্টকে আমরা ট্র্যাকিং করছি এবং তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। সিটিটিসি ও র্যাব পৃথক অভিযানে গাজীপুর এবং কক্সবাজারের উখিয়ার গহীন পাহাড় থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির 2 সদস্যকে গ্রেফতার করে। লাল পাহাড়ে আমরা অভিযান চালিয়ে কাজী হিসান বিন্দিদার, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানবতা ও ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদী ভূমিকা রাখছেন বলে জানালেন ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। শুক্রবার নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে জুমার নামাজ আদায় করতে এসে তিনি একথা বলেন। এ সময় যারা শুধু মুখে মানবতার কথা বলেন তাদের প্রতি ধিক্কার জানিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বানও জানান সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী। রেজা খানের রিপোর্ট। মিরপুর 13 নম্বর খাদেমুল ইসলাম জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে জুমার নামাজ আদায় করতে আসেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। এতে সংসদ সদস্যের পক্ষে 3 বছর মেয়াদী নতুন মসজিদ কমিটি ঘোষণা করেন ডিএনসিসির 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জামাল মোস্তফা। এই আল্লাহর ঘরের, রাসূলের ঘরের 2টি টাকা 1টি টাকাও যদি আপনারা কোনো প্রকার খেয়ানত করেন সেদিন আপনাদেরকে জবাব দিতে হবে। এ সময় ফিলিস্তিন ও মানবতার পক্ষে শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিবাদ করেছেন। গতকালকেও তিনি বলেছেন সৌদি আরব সহ সকল রাষ্ট্রকে নারী শিশুদেরকে বাঁচান, ফিলিস্তিনিদেরকে বাঁচান। আমরা তাদের সাথে রয়েছি, বঙ্গবন্ধু ছিল, আজ আমরাও আছি, আমরা থাকবো। তথাকথিত মানবতাবাদীদের নীরবতার সমালোচনা করে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে মসজিদের আশপাশের পরিবেশ উন্নয়নের তাগিদ দেন সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী। পাশে মিশর, ইরাক, ইরান, জর্ডান, সৌদি আরব সবাই চুপ করে আমরা বসে আছি, কোনো প্রতিবাদ নাই। বাংলাদেশে যারা ইসলামের কথা বলেন, যারা মানবাধিকারের কথা বলেন, তারা চুপ করে বসে আছেন। আমি ধিক্কার জানাই যারা মানবাধিকারের কথা বলেন। আমি ধিক্কার জানাই বিভিন্ন আরব রাষ্ট্র যারা রয়েছেন তাদের। মসজিদের আশেপাশে মসজিদের জায়গায় ক্লাব হয়, ক্লাবে জুয়া খেলা হয়, তাস খেলা, ওগুলো বন্ধ করতে হবে। তাপপ্রবাহে মুসল্লিদের নামাজ আদায়ের কষ্ট লাঘবে মসজিদে এসি ক্রয়ের জন্য নগদ 2 লাখ টাকা অনুদান দেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। শেষ করছি, আপনি আমার জন্য দোয়া করবেন। নামাজ শেষে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ও কামাল আহমেদ মজুমদারের পরিবার সহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি তাদের শাসনামলে পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ ও অত্যাচার করত বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ার কৃষ্ণনগর গ্রামে তিতাস নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় বিএনপি শাসনামলে ঋণ খেলাপির তালিকা সবচেয়ে বড় ছিল বলেও দাবি করেন তিনি। বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত, তখন তারা যুদ্ধ অপরাধী, রাজাকার, আলবদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত, শাসন করত, অত্যাচার করত। বান্দরবানে কুকি চীন আর্মির নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম এবং কেএনএফ সদস্য লাল সিয়াম লম র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। শুক্রবার ভোরে আকিম বমকে বান্দরবান সদরের লাইমি পাড়া থেকে এবং লাল সিয়াম লম বমকে বান্দরবান সদরের ফারুক পাড়া থেকে গ্রেফতার করে র্যাব।
শুক্রবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কেএনএ ও কেএনএফ এর 2 সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। এ সময় র্যাব জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশু মোটাতাজাকরণের ব্যস্ত সময় পার করছেন নাটোরের খামারিরা। এ জেলার পশুর চাহিদা রয়েছে দেশ জুড়ে। এদিকে পশুগুলো সুস্থ সবল রাখতে খামারিদের ওষুধ সহ সব রকমের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ। নাটোর থেকে মিজানুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। জেলায় এবছর ছোট বড় 18,000 খামারে 4 লাখের বেশি কোরবানির পশু মজুত রয়েছে। এখানকার পশু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে যায়। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু লালন পালন করছেন এখানকার খামারিরা। এসব খামারে ভারতীয় গরু ছাড়াও রয়েছে ফ্রিজিয়ান ও শাহিপাল সহ উন্নত জাতের দেশীয় গরু। পাশাপাশি বেশ কিছু মহিষের খামারও রয়েছে। প্রতি বছর এখানে পশু কিনতে আসেন দেশের বিভিন্ন স্থানের পাইকাররা। পশুর ন্যায্য দাম নিশ্চিতে বাইরে থেকে গরু আমদানি রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন খামারিরা। সরকারের কাছে একটাই আবেদন, যেন বিদেশি গরু যেন না আসলে আমারে ক্ষতিগ্রস্ত হবে। এবারে যেন ভালো দাম পাই বা বিদেশি গরু যেন দেশে না আসে। আমরা দেশীয় পদ্ধতিতে দেশি গরু লালন পালন করছি। এবারের ঈদে আমি আশা করছি আমার 12টা গরু মহিষ মিলে 50 লক্ষ প্লাস বিক্রি আসবে। সম্পূর্ণ দেশি খাদ্য দিয়ে গরু মোটাতাজা করি, যেমন খড়, ভুট্টা, খেসারি, গম। ছোট বড় সবাই গরু লালন পালন করে। আমাদের এলাকা গরুর খামারি নামে পরিচিত। তবে খামারিরা এবছর বাজারে ভালো দর পাবেন বলে আশা জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। রেগুলার মনিটরিং করছি তাদের যাতে কোনো রোগে আক্রান্ত না হয়, কোনো ক্ষতিগ্রস্ত না হয় এটা। আর আশা করছি এবছর আমাদের খামারিরা ভালো দাম পাবে এবং তারা লাভবান হতে পারবে। জেলায় এবার চাহিদার বেশি কোরবানির পশু মজুদ রয়েছে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন 10 তলা ভবনের উপর থেকে নিচে পড়ে 2 জন নিহত হয়েছেন। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল 10টার দিকে বাসাবোর 7 নম্বর মায়াকানন মসজিদের পেছনে 10 তলা ভবনের উপর থেকে পড়ে 3 নির্মাণ শ্রমিক আহত হন। পরে তাৎক্ষণিকভাবে তাদের মুগদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আর এ ঘটনায় আরও একজন মুমূর্ষু অবস্থায় হাসপাতালটির আইসিইউতে ভর্তি রয়েছেন। ওসি বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করার জন্য 10,000-এর বেশি বাংলাদেশির আবেদন খারিজ করে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাসাইলাম আবেদন করে ব্যর্থ হওয়া আশ্রয় প্রার্থীদের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মূলত ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষ পর্যায়ে রয়েছে। ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত রাফা ছেড়েছেন 6 লাখ ফিলিস্তিনি। 7 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 15,000 শিশু নিহত হয়েছে। পশ্চিমবঙ্গের মালদহে ভারী বৃষ্টি এবং বজ্রপাতে 11 জনের মৃত্যু হয়েছে। নাইজেরিয়ায় একটি মসজিদে আগুনে দগ্ধ হয়ে 11 মুসল্লি প্রাণ হারিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মালিহা চৌধুরী। ফিলিস্তিনিদের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি অভিযানে এই পর্যন্ত রাফা ছেড়ে পালিয়ে গেছেন 6 লাখ ফিলিস্তিনি। লাগাতার ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। আফ্রিকার নাইজেরিয়া একটি মসজিদে আগুনে দগ্ধ হয়ে অন্তত 11 মুসল্লি প্রাণ হারিয়েছেন। দেশটির কানো প্রদেশে একটি মসজিদে বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের ভেতরে ছিলেন। এই ঘটনায় 38 বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মালদহ জেলায় বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে 11 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালদহ জেলায় হঠাৎ করে বজ্রপাত সহ ভারী বৃষ্টি শুরু হয়। পুরনো মালদার একটি আম বাগানে আম কুড়োতে গিয়েছিলেন বেশ কয়েকজন। সে সময় বজ্রপাতে এক শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে আঞ্চলিক ভোটাধিকার ও নির্বাচন সম্পর্কিত নতুন আইনকে কেন্দ্র করে ফ্রান্স শাসিত নিউ ক্যালেডোনিয়ায় জরুরি অবস্থা জারি করেছে প্যারিস। প্রাদেশিক নির্বাচনের নিয়ম পরিবর্তন করার জন্য প্যারিসের নেওয়া পদক্ষেপের প্রতিবাদে বুধবার প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জে অস্থিরতা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে এক পুলিশ সদস্য সহ 4 জন নিহতের কথা জানিয়েছে আল জাজিরা। মালিহা চৌধুরী, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। ঢাকার প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে জাবিদ আহসান সোহেল ক্লাবকে 254 রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাভারের বিকেএসপি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে 8 উইকেটে 305 রান করে মোহামেডান। 69 বলে সর্বোচ্চ ব্যক্তিগত রান 102 করেন জাসিয়া আক্তার। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 5 বলে 51 রানে গুটিয়ে যায় জাবিদ আহসান। ম্যাচ সেরা হন জাসিয়া। দিনের অন্য ম্যাচে বাংলাদেশ আনসারকে 8 উইকেটে হারায় রূপালী ব্যাংক এবং সিটি ক্লাবের বিপক্ষে 65 রানের জয় পায় কলাবাগান ক্রীড়া চক্র। ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ব্রাদার্স ইউনিয়নকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ম্যাচে আবাহনীর হয়ে কর্নেলিয়াস স্টুয়ার্টের 4, ওয়াশিংটন ব্রান্দাও 2 এবং মিরাজ হোসেন করেন 1 গোল। আর স্পট কিক থেকে ব্রাদার্স ইউনিয়নের হয়ে ব্যবধান কমান মাভুলম। একই সময় ময়মনসিংহে 3-3 গোলে ড্র হয় মোহামেডান এবং রহমতগঞ্জ মধ্যকার ম্যাচ এবং রাজধানীর বসুন্ধরায় শেখ রাসেলের সঙ্গে 1-1 গোলে ড্র হয় চট্টগ্রাম আবাহনী। 2027 সালের নারী বিশ্বকাপের আসর বসবে ব্রাজিলে। ফিফা কংগ্রেসে ভোটাভুটি শেষে এই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে লাতিন আমেরিকার দেশটি। আয়োজক হওয়ার প্রতিযোগিতায় তারা হারিয়ে দিয়েছে যৌথভাবে আয়োজনের উদ্যোগ নেয়া ইউরোপের 3 দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস, জার্মানিকে। দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল দেশটি। ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অর্থনীতি সব সূচকে এগিয়েছে দেশ, বলেন প্রধানমন্ত্রী। দেশের বাস্তবতা বিবেচনায় উন্নয়ন পরিকল্পনা সাজানোর তাগিদ। দেশের 27% নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত, বাড়ছে অকাল প্রসবের ঝুঁকি। সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের পরামর্শ। দেশের 4 বিভাগে নতুন করে 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি। শনিবার কিছু এলাকায় কমতে পারে তাপমাত্রা। 20 মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পাহাড়ে অভিযানের কারণেই সমতলে ফিরছে জঙ্গিরা, বললেন সিটিটিসি প্রধান। আরসার বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা র্যাবের। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।